না, জাতীয় পার্টি এখন আর নেই। আমাকে উল্টা তারা যাদের সাথে কথা বলেছে আমাকে তারা বুদ্ধি দিয়েছেন, দেখো হাসিনার বিরুদ্ধে এই সময় কেউ যায়, নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারে না। মিনিমাম তিনটা বড় দাগে আওয়ামী লীগের আপনার অন্যায় আছে বাংলাদেশের বিরুদ্ধে। তার মধ্যে মিনিমাম দুটোতে তারা সবাই জড়িত। টাকা লুট করে পুরো দেশকে উলঙ্গ করে দিয়েছে, অর্থনৈতিক অবস্থা শেষ করে দিয়েছে, ভঙ্গুর করে দিয়েছে। আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক না, ভারত শেখ হাসিনা সম্পর্ক। প্রিয় দর্শক, সমকাল সংলাপে আমাদের আজকের অতিথি ববি হাজ্জাজ, যিনি এনডিএম এর চেয়ারম্যান। আমরা দেখেছি বিভিন্ন সময় রাজপথে সরব থেকেছেন, বিভিন্ন লড়াই সংগ্রামের কথা বলেছেন এবং বাংলাদেশকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেসব স্বপ্ন দেখেন ববি হাজ্জাজ। দর্শক, সমকাল স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন ববি হাজ্জাজ। শুরুতেই ববি, আপনাকে সমকাল স্টুডিওতে স্বাগত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মামুন। আমি অত্যন্ত আনন্দিত আজকে আপনাদের স্টুডিওতে থাকতে পেরে। আপনাকে আসলে বেশ কিছু প্রশ্ন আমাদের আছে, আমরা আসলে সেগুলো জানতে চাই। আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে, আপনি তারুণ্যপ্রিয় মানুষ। একটু শুরুতে জানতে চাওয়া যে আপনার দল এনডিএম এবং এটা একটা নতুন দল, এবং আমরা বলছি যে আসলে নির্বাচনের কথা একদিকে এবং আপনার দলের কথা, সবকিছু মিলিয়ে এই বাংলাদেশ এবং নির্বাচন এবং নতুন ব্যবস্থা, আসলে আপনার দল বর্তমান পরিস্থিতি নিয়ে কি ভাবছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামনে নির্বাচন, আমরা আশা করছি যে 2025-এর কোনো একটা সময় নেক্সট আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণ বহু বছর আপনার বঞ্চিত হয়েছে তাদের এই ভোটের অধিকার থেকে, কোনো সঠিক নির্বাচন থেকে। সো শুধু 15.5 বছর পর এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো, এটা নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। আমার দল এনডিএম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, আমাদের পথ চলা 2017 সাল থেকে শুরু। আজকে বাংলাদেশে যতগুলো দল, মানে বিশেষ করে 5ই অগস্টের পর, মানে আওয়ামী লীগ সহ তাদের দোসর 14 দল এবং কিছু দূর তাদের দোসর জাতীয় পার্টি, এগুলো যেই জায়গায় যে বাংলাদেশকে দাঁড়া করিয়েছিল, তারপর তাদের বাংলাদেশের রাজনীতিতে আর কতখানি জায়গা থাকতে পারে না পারে, সেগুলো যদি আমরা আমলে নেই, তাহলে আজকে বাংলাদেশের রাজনীতিতে কার্যরত যতগুলো রাজনৈতিক দল আছে সেই হিসেবে আমাদের দল এত নতুন দল না। এগেন, ইতিহাসের প্রেক্ষিতে সময় পাল্টায়, অনেক কিছু পাল্টায়। সো অনেক পুরনো অনেক কিছু যেগুলো হয়তো দেশের জাতির জন্য মঙ্গল বয়ে আনা বন্ধ করে দিয়েছিল, সেই জায়গাগুলো পাল্টে নতুনদের এখন সময় এসেছে। তো সামনের নির্বাচনে, যেহেতু সামনের নির্বাচন হবে এবং সুষ্ঠু সুন্দর হবে বলে আমরা আশাবাদী, সেই কারণে আমরা এখন এনডিএম থেকে আমরা কাজ করছি যে বাংলাদেশের 300 আসনে ভালো সঠিক যোগ্য প্রার্থী যেন আমরা দিতে পারি, সেভাবে আমরা গোছানোর কাজ করছি। ভারতের সঙ্গে বর্তমানে আমাদের সম্পর্কটা ঠিক কেমন যাচ্ছে? দেখেন, এটা তো মানে খুবই পরিষ্কার। যে কোনো কেউ বিশ্বের যে কোনো জায়গা থেকে যখন তাকাবে দেখবে যে এই মুহূর্তে বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই খুবই লো পয়েন্ট দিয়ে যাচ্ছে। মানে গত 30 বছরে বা গত 40 বছরে বাংলাদেশ ভারত সম্পর্কর এতখানি অবনতি এর আগে কখনো ঘটেনি। এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এই অবনতির মূল কারণ কিন্তু ভারত থেকে এসেছে, আমাদের থেকে আসেনি। তো ভারতের থেকে এটা কেন আসলো? অলমোস্ট 15.5 বছর, মানে 1.5 যুগ, এবং এই যে বিজেপি সরকার যে এখন আছে, তারা 10 বছর 10.5 বছর আছে। এই পুরো 10.5 বছর ধরেই তাদের ইতিহাসে তারা এক ধরনের ভারত বাংলাদেশ সম্পর্ক দেখেছে। কি ভারত বাংলাদেশ সম্পর্ক? আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক না, ভারত শেখ হাসিনা সম্পর্ক। এবং সেই শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের সাথে সম্পর্ক রক্ষা করা হতো, এবং শেখ হাসিনা মোরলেস বাংলাদেশের না ভারতের হয়ে কাজ করত। তো সেই সম্পর্কটাতে যেহেতু তারা অভ্যস্ত হয়ে গেছিল, এটাতে যখনই 5ই অগস্টের পর বদল আসলো, তখন তারা হয়তো তাদের এই যে ফরেন পলিসি ইউনিট, ফরেন মিনিস্ট্রি বলেন বা বিজেপি সরকারই বলেন, তারা এটাকে হয়তো আঘাত হিসেবে নিজেদের প্রতি একটা আঘাত হিসেবে দেখলো যে হাসিনা পড়ে গেল, কিন্তু আমাদের সম্পর্কটা বদলে গেল। কিন্তু সম্পর্কটা বদলানোর তো জাস্টিফায়েবল কারণ ছিল, কারণ এর আগে কান্ট্রি টু কান্ট্রি, নেশন টু নেশন বা স্টেট টু স্টেট সম্পর্ক ছিল না, ওয়ান পার্সন হাসিনা টু ইন্ডিয়া সম্পর্ক ছিল। সো সেই জায়গা থেকে আমার মনে হয় কিছুদিন আমাদের সময় লাগবে এটাকে আবার একটা স্টেসিস তৈরি করা, মানে একটা সমতার জায়গায় আনা, একটা স্টেবিলিটির জায়গায় আনা। তবে এই মুহূর্তে এই যে ইতিমধ্যে ভারতীয় ফরেন সেক্রেটারি যে ভিজিট করে গেলেন, এইটা একটা আপনার ইতিবাচক বার্তা দেয় যে
তারাও আসলে রিয়েলাইজ করছে যে বাংলাদেশ তাদের জন্য গুরুত্বপূর্ণ দেশ, ভারত যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরাও কিন্তু ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা কিভাবে ভারতে গেছে সেটা সবাই জানে, আমরা সবাই জানি 5ই আগস্ট কি ঘটেছিল সেসব না বলি। আসলে এটাই বলা যে উনি যেভাবে যে অবস্থানে এখন ওইখানে আছেন, তো ওই স্ট্যাটাসে থেকে কিভাবে একটা সমাবেশে বক্তব্য দিচ্ছেন? যে জিনিসটা প্রথমে 5ই আগস্ট যখন এগেন মানে আমি কিছু দূর ফ্যাক্টস, কিছু দূর আমরা খবরের কাগজে যা পড়েছি, সো পুরোপুরি যে ফ্যাক্টস হবে তা না। 5ই আগস্টে যখন উনি দেশ ত্যাগ করেন, এই শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর কিন্তু ইমিডিয়েটলি ভারত তাকে আপনার আশ্রয় দেয়নি। সে অনেকক্ষণ অনেক জায়গায় আশ্রয় না পাওয়ার কারণে ফাইনালি ভারত তাকে আশ্রয় দেয়। এখন এটাও সাজানো হতে পারে, এটাও পুরোপুরি সত্যি না হতে পারে, বাট আমরা সব জায়গায় তাই শুনেছি, খবরের কাগজ থেকে শুরু করে গণমাধ্যমে তাই শুনেছি। তো এইটার পর প্রথমে কিন্তু তারা ভারতের সরকার, ফরেন মিনিস্ট্রি পরিষ্কার বার্তা দেয় যে লাল পাসপোর্টের সম্মান দেখিয়ে তাকে অ্যাসাইলাম দেওয়া হচ্ছে বা তাকে কিছুক্ষণ মানে অল্প সময়ের জন্য থাকতে দেওয়া হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে। তারপর লাল পাসপোর্ট আমরা বাতিল করলাম। এরপর এগেন কথা উঠলো যে সে অন্য কোথাও যাবে, অন্য কোথাও বোধহয় সে যাওয়ার সুযোগ খুঁজে পায়নি, সো ভারত তাকে রাখতে কিছু দূর একদিকে বাধ্য হয়েছে, আবার আরেকদিকে ভারতের যে সম্পর্ক ছিল হাসিনার সাথে, ভারত যদি হাসিনাকে একেবারেই ছেড়ে দেয়, মানে ভাসিয়ে দেয়, যদি এভাবে বলি যে ভাসিয়ে দেয়, হ্যাঁ, কোনো ধরনের সাপোর্ট না দেয়, তাহলে ভারতের জন্য মুশকিল হবে আগামীতে অন্য কোনো স্টেটের সাথে এই ধরনের হেজেমনিক সম্পর্ক তৈরি করা। কারণ অন্য কোনো স্টেটের সাথে এরকম ব্যক্তিকে যদি ভারত আরো কাছে নিতে চায়, তারা এই হাসিনার সাথে ট্রিটমেন্টটাকে উদাহরণ হিসেবে দেখবে যে ভারতের উপরে নির্ভর করা যায় না। সো ভারত পুরোপুরি হাসিনাকে ভাসিয়ে দিতে পারে না। আর ভারত থেকে বসে যে হাসিনা অন্য অন্য জায়গায় কথা বলছে, দেখেন আমাদের দেশে হাসিনার রাজত্ব যখন ছিল, মানে হাসিনা যখন সরকার পরিচালনায় ছিল, তখন আমাদের বাক স্বাধীনতা ছিল না। কিন্তু বাকি যে কোনো গণতন্ত্রে যে কোনো মানুষের পুরো বাক স্বাধীনতা আছে। সো ভারতের কোনো আইন না ভেঙে হাসিনা কোনো দেশে কোনো জায়গায় মানে অনলাইন কোনো বক্তব্য দিচ্ছে বা কিছু দিচ্ছে, এখানে ভারতের সরকারের করণীয় বড় কিছু আছে বলে আমি মনে করি না। নিশ্চয়ই আমাদের জায়গা থেকে আমরা সেটা নিয়ে কমপ্লেইন জানাবো, আমরা যে ডিসস্যাটিসফাইড এগুলো নিয়ে সেগুলো জানাবো। এবং আমরা কোনো সময় যদি দেখি যে ভারতের কোনো আইন লঙ্ঘন করে এই কাজটা করেছে, তখন আমার পক্ষ থেকে আমি বলছি যে আমি সরকারের প্রতি আবেদন জানাই যে সরকার যেন বিচক্ষণ থাকে এই বিষয়ে, এবং ভারতের কোনো আইন ভেঙে যদি কোনো কাজ এরকম করা হয়, তখন ইমিডিয়েটলি যেন আমরা ভারতের হাইকোর্টে মানে দিল্লি হাইকোর্টে যেন শেখ হাসিনার বিরুদ্ধে ওখানে মামলা দায়ের করি। সরকারের কথা বললেন, সরকার কবে শেখ হাসিনাকে ফেরত চাইবে? সরকার তো অনেকভাবেই শেখ হাসিনাকে ইতিমধ্যে ফেরত চাইছে, অনেকগুলো আপনার অফিসিয়াল স্টেটমেন্ট সরকার করেছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে। শেখ হাসিনাকে ফেরত চাওয়া আর শেখ হাসিনাকে ফেরত পাওয়া দুটো এক জিনিস না। তো তাদের চাওয়া তারা চাইছে এবং তারা হয়তো ক্রমাগত আরও শক্তভাবে চাওয়া শুরু করবে, কিন্তু পাওয়া এটা এক জিনিস না। এবং একটা জিনিস মনে রাখবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, কারণ আপনার চাওয়ারও তো একটা কারণ থাকবে, এমনি একজনকে চাই এটা তো হয় না। সো তার বিরুদ্ধে মামলা আছে বা মামলায় সাজাপ্রাপ্ত, সে সাজা দেবার জন্য তাকে বা ওই মামলায় তাকে কি বলে নাম প্রেজেন্ট করবার জন্য তাকে ফেরত চাই। তো যে মামলাগুলো হয়েছে এর মধ্যে অনেকগুলো মামলায় বিশ্বমানে একটু ফ্রিভলাস বলবে যে সে গণহত্যার অর্ডার করেছে, সেটা একটা মামলা হতেই পারে, সে আরও অনেক কিছুর সাথে জড়িত, এগুলো মামলা হতেই পারে। বাট যে কোনো একটা পার্টিকুলার চুরি, একটা পার্টিকুলার মার্ডার বা একটা, এবং শুধু শেখ হাসিনার বিরুদ্ধে না, মনে করেন যে মামলাগুলো হয়েছে, মনে করেন খুনের, এই যে গণহত্যার যে মামলাগুলো হয়েছে, আপনি দেখবেন বড় দাগে প্রত্যেকটা মামলায় 200-250 জনকে আপনার কি বলে নাম কেবল মানে বেসিক মানে ক্রিমিনাল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো সেই জিনিসগুলো মামলাগুলো ফ্রিভলাস হয়ে যায় যে আগামীতে যে কোর্টে এটা টিকবে কিনা। আর এই মামলাগুলো নিয়ে যখন আপনি বলবেন যে এই মামলা বিচারের জন্য তাকে ফেরত আনতে চাই, তখন যেই দেশে বলবেন, এটা শুধু ভারত না, যেই দেশেই গেছে বা যে যদি অন্য কোনো দেশেও যায় এবং তাদের সাথে বাংলাদেশের সঠিক ডিপ্লোম্যাটিক সম্পর্ক থাকে, এক্সট্রাডিশন ট্রিটি থাকে, তাহলে সেই দেশেও হাসিনার আইনজীবী ওখানে কোর্টে দাঁড়িয়ে যাবে যে দেখেন আমরা এখন যেই দেশে আছি সেই দেশের আইনের সাথে বাংলাদেশে যেভাবে এই কেসটা ফাইল করা হয়েছে সেইটা সাংঘর্ষিক। সো এখানে ফ্রিভলাস মানা হবে। তো ফ্রিভলাস যদি হয় তাহলে ফেরত পাঠানো সম্ভব না। সো ফেরত আমরা যদি আইনগতভাবেও পেতে চাই, আমাদের আরেকটু বেশি কিছু কাজ করা এখনো বাকি আছে। অফিশিয়ালি আসলে চাওয়ার বিষয় এখনো প্রক্রিয়াতে যায়নি, কবে চাওয়া অফিশিয়ালি চাওয়ার প্রক্রিয়াতে যাওয়ার যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর মধ্যে ওই যে আপনার ওই ডিপ্লোম্যাটিক্যালি জানানো,
অফিসিয়াল স্টেটমেন্টস right. প্লেস করা, এগুলো তারা করেছে। কিন্তু অ্যাকচুয়াল লিগ্যাল প্রসেসে যাওয়া, এই জিনিসগুলো এখানে যেটা বললাম যেখানে কমপ্লিকেশন আছে, তো এবং নিশ্চয়ই আমি বিশ্বাস করি আমাদের সরকারে এখনো অনেক বিজ্ঞ আপনার ব্যক্তিবর্গরা আছেন যারাও এই জিনিসগুলো যখন যখন বিশ্লেষণ করেন, তারা দেখেন যে আমরা এমন জায়গায় তাকে চাইতে পারি না যেখানে পরিষ্কার আইনগতভাবে ওই দেশ মানা করে দিতে পারে। সো আমরা আরেকটু পরিষ্কার হয়ে আরো ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে তারপর হয়তো আরো আইনি প্রক্রিয়াগুলো শুরু করতে পারি। আপনি আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময়ে বলেছেন, তাদের যত অপকর্মের কথা আপনি বিভিন্ন সময় তুলে ধরেছেন, তারা যখন ক্ষমতায় ছিল তখনও। নির্বাচনের কথাও বললাম, আপনি নির্বাচনে আওয়ামী লীগকে কোন অবস্থায় দেখতে চান? আসলে নির্বাচনে চান কিনা? না, নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারে না। এখানে আমি দুই দাগে আপনাকে কথা বলবো। একটা হলো আমার বিশ্বাস, আমি যেটা মনে করি বাংলাদেশের জন্য শ্রেয় এবং যেটা আপনার মোরালি রাইট। আর দ্বিতীয় দাগে আসবো যেটা বাংলাদেশের প্রচলিত আইনে যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা। সো মোরালি রাইটের জায়গা থেকে যদি আমি আপনাকে বলি যে যেই রাজনৈতিক দলটি, আপনি বলতেই পারেন রাজনৈতিক দলে তো লক্ষ লক্ষ কর্মী আছে, সবাই তো একসাথে জড়িত না। আমি এখানে আপনার সাথে দ্বিমত পোষণ করব। যেই রাজনৈতিক দলটি 15.5 বছর ধরে বাংলাদেশের জনগণের ভেতর, বা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বাংলাদেশের জনগণের ভোটের অধিকার তারা ছিনিয়ে নিয়েছে, গণহত্যা বারবার করে, একবার না কিন্তু 2009 সালে বিডিআর থেকে গণহত্যা শুরু হয়েছে আওয়ামী লীগের, বারবার গণহত্যা তারা ঘটিয়েছে, লুটপাট করে দেশকে একদম উলঙ্গ করে দিয়েছে এবং দেশ বিরোধী অন্য দেশের একটা ইম্পিরিয়াল পলিসি বাস্তবায়নের পলিটিক্যাল ফিলসফি একদম রুট পর্যন্ত ছড়িয়ে দিতে চেষ্টা করেছে। দেখুন একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি আগেও দিয়েছি আবার দিচ্ছি, যে এই যে বুয়েটে আবরার ফাহাদ হত্যাকাণ্ড হলো, ছাত্রলীগের নেতারা বা ছেলেপেলেরা পিটিয়ে 6 ঘন্টা নির্যাতন করে আবরার ফাহাদের হত্যাকাণ্ড ঘটালো। তো এই যে হত্যাকাণ্ড, আবরার ফাহাদ কি আওয়ামী লীগ বিরোধী ছিল? ও যে স্টেটাসের জন্য ওর উপরে এই শারীরিক অত্যাচার, নির্যাতন এবং এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে, সেই স্টেটাসটা কিন্তু অন্য একটা রাষ্ট্রের কোনো একটা পলিসির বিরুদ্ধে ছিল, যে পলিসিটা বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে। তার মানে কি? তার মানে 15.5 বছর ধরে, মানে এটা একটা উদাহরণস্বরূপ বললাম, 15.5 বছর ধরে এই দেশের পুরো গ্রাসরুটসে একটা বাংলাদেশ বিরোধ ফিলসফি ভরে দিতে চেষ্টা করেছে যেই দলটি, সেই দলটি আমি বিশ্বাস করি বাংলাদেশে আগামীতে রাজনীতিতে অংশগ্রহণ করবার কোনো অধিকার রাখে না। এটা হলো আমি আমার বিশ্বাসের কথা বললাম। এইবার আসি বাংলাদেশের প্রচলিত আইন। আওয়ামী লীগের যত নোটেবল নেতা আছে, নোটেবল নেতা মানে কি? মানে ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে প্রধানমন্ত্রী, তারা সবাই মিনিমাম তিনটা বড় দাগে আওয়ামী লীগের আপনার অন্যায় আছে বাংলাদেশের বিরুদ্ধে, তার মধ্যে মিনিমাম 2টোতে তারা সবাই জড়িত ছিল। সো 3টা কি? প্রথম হলো যে টাকা লুট করে পুরো দেশকে উলঙ্গ করে দিয়েছে, অর্থনৈতিক অবস্থা শেষ করে দিয়েছে, ভঙ্গুর করে দিয়েছে। এইটা একদম ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে ছাত্রলীগ নেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কেউ এটার বাইরে নাই। দ্বিতীয়, সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার, নিজের সরকার চুজ করবার মানে ভোট দেবার অধিকার, 2009-এর পর থেকে 15.5 বছর এই ভোট দেবার অধিকার সব জায়গায় পুরো বাংলাদেশে এই আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীরা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। সো প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত সবাই ভোট চুরির মাধ্যমে এসেছে। তাহলে অনেকে বলছে বিভিন্নভাবে, তাহলে কি আওয়ামী লীগে ভালো লোক কেউই ছিল না? না, দাঁড়ান। আর ফাইনালি গণহত্যা। তো এই যে এই 3টা থেকে আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিয়েছে এরা কেউ বাদ যেতে পারে না। তাহলে বাংলাদেশের প্রচলিত আইনে যদি এদের এই 3টা দাগে বিচার হয়, তাহলে এরা কেউ আর আগামী রাজনীতিতে থাকতে পারবে না। তাহলে আওয়ামী লীগের পুরো নেতৃত্বই যদি আপনি জেলে চলে যায়, এবং অফিসিয়ালি জেলে যাবে ভাই, মানে আমার কথায় না, মানে কোনো একটা ওয়ার্ড কাউন্সিল আছে, ওয়ার্ড আছে যেখানে ভোট চুরি হয় নাই গত 15.5 বছর, তাহলে ওই কাউন্সিলর ভোট চোর। তো ভোট চুরির দায় আপনার অনেকগুলো ধারা আছে আপনার পিনাল কোডে, 117A, 117B, অনেকগুলো আছে যেটাতে এটা মানে বিশালভাবে দণ্ডনীয় অপরাধ। তো এই বিশালভাবে দণ্ডনীয় অপরাধে এই সবগুলো জেলে যাবে, তাহলে আর নির্বাচন করতে পারবে? তো আপনি বলছেন এক দাগে মানে 5-10 হাজার আওয়ামী লীগের নেতা যারা একদম গণ, মানে তারা বাংলাদেশে নির্বাচনই করতে পারেন আইনগতভাবে। এরপর আসেন লুট আর গণহত্যা, তো বাদই দিলাম, এটা আমি বাদই দিলাম, এটা হয়তো সবচেয়ে উপরে সারির 100-200 জন জড়িত ছিল, বাকি সবাই ছিল না। কিন্তু বাকি এই যে 3টা মিলিয়ে আপনার টপ 5 থেকে 10 হাজার নেতা গণ, তারা রাজনীতি করতে পারবে না।
আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে এই 10,000-এর পরও আওয়ামী লীগে আরো কর্মী ছিল এবং আরো অনেক সাপোর্টার ছিল, তাহলে থাক, তারা নতুন পার্টি ফর্ম করুক, তারা নতুন পার্টি ফর্ম করুক, তারা নতুন পার্টি ফর্ম করে জনগণকে দেখাক যে তারা ওই যে দেশকে বিক্রি করে দেবে অন্য কারোর কাছে, এই বিশ্বাসে বিশ্বাসী না। তারা লুটপাট করেনি, তারা ভোট চুরি করেনি, তারা দণ্ডনীয় অপরাধী না, তারা জেলের বাইরে আছে, তাদের নামে মামলা দেওয়ার মতো এভিডেন্সও খুঁজে পাওয়া যায়নি। তার মানে তারা বাংলাদেশের পরিষ্কার নাগরিক। কোন পার্টি সাপোর্ট করলো সেটা তো আমার মাথা ব্যথা না, বাংলাদেশের পরিষ্কার নাগরিক, তাহলে সে নতুন করে রাজনীতি করুক। আমরা জাতীয় পার্টির কথাই আবার আসি। আপনি জাতীয় পার্টির সঙ্গে একদম সরাসরি জড়িত ছিলেন, বিভিন্ন আপনি পদবিতেও ছিলেন, একটা পদবিতে ছিলেন। জাতীয় পার্টির সঙ্গে আপনার সম্পর্কটা আমরা যতটুকু জানি একটা মানে বিচ্ছেদের সম্পর্কটা আসলে খারাপ হলো কিভাবে আসলে? জাতীয় পার্টিতে আমি ছিলাম 2012 থেকে 2015 সাল পর্যন্ত, এবং এই যতটা সময় ছিলাম আমি জাতীয় পার্টির চেয়ারম্যান আপনার লেট প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ ওনার বিশেষ উপদেষ্টা হিসেবে ছিলাম, স্পেশাল অ্যাডভাইজার। 2014 নির্বাচনের আগে আমাকে নতুন আরেকটা দায়িত্ব দেওয়া হয়, প্রধান নির্বাচন সমন্বয়ক, চিফ ইলেকশন কোঅর্ডিনেটর। সো 2014-তে যে নির্বাচনটা হয়, যে নির্বাচন রিলেটেড বিশাল আন্দোলন, বিশাল সব কিছু, এবং যেখান থেকে আসলে বাংলাদেশের ওই জনগণের ভোটের অধিকার পুরোপুরিভাবে ছিনিয়ে নেয় আওয়ামী লীগ, ওই সময়টাতে আমি ছিলাম আপনার প্রধান নির্বাচন সমন্বয়ক জাতীয় পার্টির। তো ওই জায়গা থেকে আমি খুব ক্লোজলি দেখেছি আওয়ামী লীগ কী করে, হাসিনা কী করে, কীভাবে মানুষের ভোট ছিনিয়ে নেয়, এবং সেখানে জাতীয় পার্টির কী রোল ছিল। জাতীয় পার্টিকে এগেন ওটা অনেক লম্বা ইতিহাস, ওখানে যাবো না, বাট অলমোস্ট ফোর্স করেই আর কি নির্বাচনে অংশগ্রহণ করানো হয়। আপনার সঙ্গে সম্পর্কটা সো এই যে ফোর্স করে নির্বাচনে যাওয়া হয়, এরপর একটা কম্প্রোমাইজও হয় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ভিতরে, বা রাদার জাতীয় পার্টি আর তখন থাকে না, কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ ওনার আর এবং শেখ হাসিনার একটা কম্প্রোমাইজে আসেন। এই কম্প্রোমাইজটা আমি কখনোই সঠিকভাবে মেনে নিতে পারিনি। আই আন্ডারস্ট্যান্ড প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদকে ওনার ওই বয়সে, ওই অবস্থানে ওনার উপরে অনেক প্রেশার প্রয়োগ করে এই কম্প্রোমাইজটাতে আসা হয়, কিন্তু এই কম্প্রোমাইজটাতে আসার পর থেকেই এবং যেহেতু ওই নির্বাচনে যে জাতীয় পার্টি যাবে না এটা নিয়ে আমার কিছু ভূমিকা থাকে, এবং সেই জন্য আমিও অনেক নির্যাতিত হই। সো তারপর ওই কম্প্রোমাইজটার পর থেকে জাতীয় পার্টির সাথে আমার সম্পর্ক কিছু দূর নড়বড়ে হওয়া শুরু হয়। একটা পয়েন্টে সম্পর্ক এমন তিক্ততায় চলে যায় যে ওনারাও আমিও জাতীয় পার্টিতে থাকতে চাইনি, ওনারাও খুব বেশি খুশি ছিলেন না হয়তো আমি জাতীয় পার্টিতে থাকি। সেখান থেকে 2015 সালে আমাদের পথ পুরো বিচ্যুত হয়। এটা নিয়ে বিতর্ক আছে, অনেকে বলে আপনাকে বাদ দেওয়া হয়েছিল। হ্যাঁ, না, নিশ্চয়ই এটা সত্যি কথা, এটা সত্যি কথা। 2015 সালের মার্চ মাসে জাতীয় পার্টি হঠাৎ করে একটা প্রেস রিলিজ দেয় যে আমাকে বাদ দেওয়া হয়েছে। 2000 জুন সালে তারা আবার প্রেস রিলিজ দেয় যে আমি জাতীয় পার্টিতে আমি যে পজিশনে ছিলাম, ওই যে চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড স্পেশাল অ্যাডভাইজার অফ দ্য প্রেসিডেন্ট, সেখানে পুনর্বহাল করা হয়। দুটোই আমি আমাকে জানানো ছাড়া হয়েছে। 2000 মার্চ সালে যখন দেয়, 2015 সালের মার্চ মাসে যখন প্রথমটা দেয় যে আমাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে, তখন আমি খবরের কাগজের মাধ্যমেই জানতে পারি। খবরের কাগজে পড়ার আগে আসলে রিপোর্টারদের ফোনে জানতে পারি বহিষ্কার করা হচ্ছে, ঠিক আছে বহিষ্কার হচ্ছে, খুব ভালো। আবার জুন মাসে যখন এই রিপোর্টটা ছাড়া হয় জাতীয় পার্টি উচ্চ পর্যায় থেকে, তখন আমি রিপোর্টারদের কাছ থেকে শুনেছি। তো শোনার পর আমি তাদেরকে সাথে যোগাযোগ করেছি যে দেখেন ভাই, মার্চ মাসে তো আমাদের সম্পর্ক শেষ, তাহলে নতুন করে আর সম্পর্ক রিবিল্ড করার দরকার নেই, আপনারা ভালো থাকেন, আমি ভালো থাকি, আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে দেশের কাজ করি। সো ওই হিসাবে একটু কথাটা সত্যি, প্রথমে তারাই খোদাহাফেজ করেছেন, কিন্তু তারপর জুন মাসে আবার প্রেক্ষাপট সম্মতি ছিল সেখান থেকে চলে আসা। জি, এখনকার জাতীয় পার্টি এবং হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি এবং শুরুর জাতীয় পার্টি আসলে পার্থক্য আছে কিনা, নাকি এরকমই শুরু থেকেই? না, জাতীয় পার্টি এখন আর নেই। আগে ভালো ছিল, খারাপ ছিল, ভিন্ন বিষয়, ভিন্ন আলোচনা ছিল আগে, এবং কিন্তু আগে ছিল। 2014 নির্বাচনের পর থেকে আর জাতীয় পার্টি নেই, এবং না থাকার কারণ হলো 2014 নির্বাচনে যে 30-35টি এমপি হয়, এই 30-35টি এমপি জাতীয় পার্টির এমপি ছিল না। হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে তারা রাজনৈতিক নেতা ছিল না, তারা সবাই শেখ হাসিনার তৈরি করে এমপি ছিল। এরশাদ সাহেব যখন ডাক দেয় নির্বাচনে যাবে না, যারা এরশাদ সাহেবকে ফলো করতো, যারা জাতীয় পার্টির লোকজন, তারা সবাই নির্বাচন বর্জন করে।
জিএম তারপর কাদের direct- সেদিন বলেছেন, একটা বক্তব্য শেষ করে দিই, উনি বলেছেন যে শিক্ষার্থীদের আন্দোলনে তাদের জীবনের ঝুঁকি নিয়ে জাতীয় পার্টি রাজপথে থেকে নামাজ পড়েছেন, এই বক্তব্য নিয়ে এটা আপনি কি এটা বলবেন? দেখেন মানে আমার সাথে জনাব জিএম কাদেরের খুবই ভালো সম্পর্ক, জি, জি। পারিবারিক সম্পর্ক। জি। তো আমি জনাব জিএম কাদেরের নাম না নিয়ে আমি জাতীয় পার্টির চেয়ারম্যান সম্বন্ধেই বলি। দেখেন, আপনি বাড়িতে বসে নামাজ পড়বেন, এটার জন্য জীবনের ঝুঁকি নিতে হয় না। হ্যাঁ, আমরা বিজেপির ভারতে নাই যে নামাজ পড়তেও জীবনের ঝুঁকি হইতে পারে। হ্যাঁ, এটা জীবনের ঝুঁকি নিতে হয় না। এবং আমি পার্সোনালি আপনাকে বলছি যে এই জুলাই আন্দোলনের সময়, জুলাই আন্দোলন যখন তুঙ্গে, একটা পয়েন্টে যে আমরাও এমন একটা জায়গায় চলে যাই যেখানে আমাদেরও আত্মগোপনে যেতে হয়। আন্দোলনও আত্মগোপন থেকেই করতে হয়, মানে রাস্তায় নেমে আবার পালিয়ে যাও, এরকম করতে হয়। তো ওই আত্মগোপনে যাওয়ার আগে, তারপর আর কারোর সাথে আসলে যোগাযোগ করার সুযোগই হয়নি। আত্মগোপনে যাওয়ার আগে 19 তারিখ পর্যন্ত, জুলাইয়ের 19 তারিখ পর্যন্ত আমি জাতীয় পার্টির কিছু শীর্ষস্থানীয় নেতাদের সাথে কথা বলেছি, আমি পার্সোনালি বলেছি এবং তাদেরকে বলেছি, মানে রিকোয়েস্ট করেছি, কারণ আমি সামনে থেকে দেখছি তো, মানে আমার সামনে আমি আহত হয়েছি রাবার বুলেটে, বাট আমার সামনে আশেপাশে লোকজন অ্যাকচুয়াল গুলি খেয়েছে, আমি দেখছি রাস্তায় কি হচ্ছে, আমরা রাজপথে আমরা দেখে, মানে আমরা উই নো হোয়াটস হ্যাপেনিং। তো এটা ঘরে বসে আসলে জানা যায় না এবং খবর তখন কভার করেনি কিছু। সো আমি পার্সোনালি জাতীয় পার্টির উচ্চ পর্যায়ের কয়েকজন নেতৃস্থানীয় কয়েকজনের সাথে আমি কথা বলেছি যে ভাই দেখেন, এখন সময়, আপনারা 15 বছর রাজনীতি করেন নাই, আপনারা বাংলাদেশের জন্য কিছু করেন নাই, আপনারা হাসিনার কাছে বিক্রি হয়ে গেছেন, এখন সময়, এখন যদি একটু বাইরে এসে জাস্ট একটা স্টেটমেন্টও আপনারা দেন যে হাসিনা এটা বন্ধ করো, নিজের দেশের তরুণদের উপরে গুলি ছুড়ো না, বা দরকার এত শক্ত কথাও বলার দরকার নাই, জাস্ট বলো যে এই জিনিসের সাথে আমরা নাই, একটা অ্যাটলিস্ট অ্যাক্টিং দেখাও যে তোমরা ওয়াকআউট করছো পার্লামেন্ট থেকে, কিছু একটা করো। আমাকে উল্টা তারা, যাদের সাথে কথা বলেছে, আমাকে তারা বুদ্ধি দিয়েছেন, দেখো তুমি তো অনেক বিচক্ষণ, অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, তুমি কেন এরকম বোকামি করছো? হাসিনার বিরুদ্ধে এই সময় কেউ যায়, তাড়াতাড়ি বাড়ি যাও, যে দরকার হলে সোয়েন্সোর সাথে যোগাযোগ করো, বলো তুমি ক্ষমা প্রার্থী, তুমি আর এগুলোর সাথে নাই। এই বুদ্ধি তারা জুলাই 19 তারিখও আমাকে দিয়েছেন। তো ওই দলের লোকজন যদি বলে যে তারা জানের হুমকি নিয়ে, প্রাণের ভয় থাকতেও তারা ছাত্র জনতার জন্য বা জনতার জন্য দাঁড়িয়েছেন, এটার থেকে হাস্যকর আমার কাছে অ্যাটলিস্ট আর কিছু না। আপনার কথা বলি, আপনার বাবা মুসা বিন শমশের, এবং উনি অত্যন্ত বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় মানুষ, বড় ব্যবসায়ী। ওনার এই যে পরিচিতি, সেটা আপনার রাজনীতিতে কোনো লাভবান হওয়ার সুযোগ আছে কিনা? আপনার রাজনৈতিক এবং তার পরিচিতি, বাবার পরিচয়ে আপনি কোনো লাভ পাচ্ছেন কিনা রাজনীতিতে? দেখেন, এখানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি অত্যন্ত গর্বিত আমার বাবার ছেলে হয়ে। উনি বিশ্বব্যাপী যা করেছেন, বাংলাদেশের জন্য গত 50 বছরের ঊর্ধ্বে যত অবদান রেখেছেন, এখানে আসলে আমি মানে গর্বিত হওয়া ছাড়া আর কোনো অপশন নাই। সো আমি অত্যন্ত গর্বিত আমার বাবার ছেলে হয়ে, এবং নিশ্চয়ই আমি বিশ্বাস করি যে আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, যা হয়েছি, যা আছি, আমার বাবার সব কিছুর অবদান আছে বলেই আজকে এখানে আছি। সো উনি না হতেন তাহলে আজকে আমি এখানেই থাকতাম না। সো তাহলে নিশ্চয়ই আমি অনেক অনেক লাভবান হয়েছি ওনার ছেলে হয়ে, অনেক লাভবান হয়েছি। আবার আপনি যদি ভেরি স্পেসিফিক রাজনীতিতে বলেন, সেখানে অবভিয়াসলি ছোটোখাটো সব কিছু, যেমন পজিটিভস আছে, কিছু নেগেটিভসও আছে। যেমন আমার বাবা বাংলাদেশের সবচেয়ে বড় স্বনামধন্য ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন, এবং সেই জায়গা থেকে দেশের জন্য অনেক বড় অবদান রেখেছেন। কিন্তু আমি কখনোই কোনো ব্যবসার সাথে জড়িত ছিলাম না, মানে আমি ব্যবসায়ী ছিলাম না, সামনে যেও ব্যবসায়ী হব না। কিন্তু সবার একটা এক্সপেকটেশন চলে আসে যে আমিও ব্যবসায়ী, বা আমিও তার মতো এরকম। সো ওই জায়গা থেকে কিছু হয়তো আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় অনেক জায়গায়। বাট এর বাইরে অবভিয়াসলি মানে এভরিথিং আই হ্যাভ অ্যাচিভড, এখানে আমার বাবার অ্যান্ড ইকুয়ালি আমার মার বিশাল অবদান আছে। সো না, আমি প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা ভাবেই লাভবান হয়েছি তাদের সন্তান হয়ে। কিন্তু ববি ভাই, এক গুঞ্জন আছে যে আপনারা কোনো বড় দলের সঙ্গে সমন্বয় করে নির্বাচনে আসতে পারেন। দেখেন, আসলে গুঞ্জন অনেক কিছু থাকতে পারে, পয়েন্টটা হলো যে নির্বাচনের আগে কোয়ালিশন হতে পারে না তা না, নিশ্চয়ই কোয়ালিশন হতে পারে। নির্বাচনে প্রত্যেকটা দলের একটা মাত্র চিন্তা থাকে, একটা মাত্র গোল থাকে, কতগুলো সিট নিয়ে আমরা পার্লামেন্টে যাব। আমরা সারা জীবন রাজনীতি করি জনগণের সহযোগিতা করবার জন্য, জনগণের জন্য কাজ করবার জন্য, কিন্তু নির্বাচনের আগে রাজনীতি করি নির্বাচন জেতার জন্য। কাইন্ড অফ আপনি মনে করেন আপনি একজন শিক্ষার্থী, আপনি সারা বছর পড়াশোনা করবেন জ্ঞান অর্জনের জন্য,
কিন্তু পরীক্ষার আগের রাতে কিন্তু জ্ঞান অর্জন ইজ নট দ্য সেম। পরীক্ষার আগের রাতে হলো পরীক্ষার রেজাল্ট। সারা বছর আপনি পরীক্ষার রেজাল্ট নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে আপনি কখনো ভালো ছাত্র হবেন না। সারা বছর আপনার পড়াশোনা করতে হবে জ্ঞান অর্জনের দিকে চিন্তা করে। কিন্তু পরীক্ষার আগের রাতে পরীক্ষার সিলেবাস, পরীক্ষার গ্রেড। একইভাবে নির্বাচনের আগে আপনার টার্গেট হলো ওই নির্বাচনে আপনারা কত সিট তুলতে পারবেন। তো ক্লোজার টু ইলেকশন যদি কোয়ালিশনের আলোচনা শুরু হয়, এবং প্রত্যেকটি নির্বাচনেই হয়, সো কোনো চিন্তা করার কোনো কারণ নেই যে সামনে নির্বাচনেও হবে না, সেই কোয়ালিশনের আলোচনাগুলো যখন শুরু হবে তখন যদি আমরা দেখি যে আমরা একক যাওয়ার বদলে কোনো একটা কোয়ালিশনের অংশীদার হয়ে আমরা পার্লামেন্টে আরও বড় দাগে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সেটা সঠিকভাবে বিবেচনা করব। আচ্ছা, আপনি তরুণদের কথা বললেন, আপনি শুধুমাত্র রাজনীতিবিদ নন, আপনি ব্যবসায়ী, পাশাপাশি শিক্ষকতাও করেন। সুতরাং তরুণদের সঙ্গে আপনার ওঠা বসা খুব কাছ থেকে হয়। একটু বলবেন কিনা যে এই সরকারের উপদেষ্টাদের মধ্যেও তরুণরা আছে যারা সরাসরি রাজপথে ছিলেন, এই উপদেষ্টাদের যারা তরুণরা আছে এবং সমন্বয়ক যারা শিক্ষার্থীরা আর কতদিন রাজপথে থাকবেন এবং এই উপদেষ্টারা কেমন করছেন ওদের দায়িত্ব? আমি একবার পরিষ্কার করে নিই, আমি ব্যবসায়ী না, আমি একজন একাডেমিক। সো একাডেমিকের সংজ্ঞার ভিতরে মানে শিক্ষকতাও পড়ে। সো সেই হিসেবে আমি শিক্ষকও। হ্যাঁ, আমি ব্যবসায়ী না, তবে যেহেতু আমি ব্যবসায়িক পরিবারের সেহেতু হালকা কিছু সম্পৃক্ততা থাকে, কিন্তু আমি ব্যবসায়ী না, সরাসরি অংশ না, আমি সরাসরি অংশগ্রহণ করি না, আমি ব্যবসায়ী না। আচ্ছা, তো আপনি এই যে তরুণদের কথা বললেন, তরুণরা যখনই কোনো আন্দোলন হয় বিশ্বের যে কোনো জায়গায়, আজকে যদি আপনি এই যে সিরিয়াতে মাত্র আসাদের সরকারের পতন ঘটল, সেখানেও আপনি যদি রেবেল ফোর্সেসদের ভেতরে যান দেখবেন সবচেয়ে বেশি বা অলমোস্ট সবাই তরুণ। প্রত্যেকটা জায়গায় আন্দোলন বলেন, যুদ্ধ বলেন, এখানে তরুণরাই যায়। এবং তরুণরা বাস্তবায়ন করার পর মানে ভবিষ্যৎ পরিচালনায় কিছু দূর অভিজ্ঞতার আসতে হয়, কারণ তরুণদের আবার ওই অভিজ্ঞতাটা থাকে না। আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুবই কঠিন একটা সময় তারা দায়িত্বগুলো নিয়েছেন, এবং যে কঠিন সময় দায়িত্বগুলো নিয়েছেন এমনভাবেই নিয়েছেন যে খুব তাড়াতাড়ি এই দায়িত্বগুলো খুব ভালোভাবে পূরণ করা বা সরকার ঠিকভাবে পরিচালনা করে এটা তারা পারবেন না। যতখানি আপনার স্টেবিলিটি আনা যায় এনে নির্বাচন দেয়া, সো নির্বাচনের কাজ কন্টিনিউসলি চলতে থাকবে একদিকে, আরেকদিকে স্টেবিলিটি আনার কাজ এবং আর কি সংস্কার হওয়া উচিত লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম, এগুলো নিয়ে আলোচনার কাজ, এগুলো নির্ধারণ করার কাজ, যেগুলো তারা করতে পারবেন সংস্কার, সেই সংস্কারগুলো করে ফেলার কাজ, এগুলো সব সাইমালটেনিয়াসলি চলতে থাকবে। তো এই মুহূর্তে আমরা দেখে যা মনে হচ্ছে যে তেমনই ব্যবস্থা হচ্ছে, তেমনভাবেই কাজগুলো হচ্ছে। হয়তো আরেকটু ভালো গতিতে এই কাজগুলো হতে পারতো, হয়তো আরেকটু এফিসিয়েন্সি নিয়ে হতে পারতো, কিন্তু এগেন যেই জায়গায় 5ই অগস্টে সরকার এসেছিল এবং অরাজনৈতিক বা আপনার আমলাতন্ত্রের অভিজ্ঞতা ছাড়া যেই আমাদের ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার আমরা গুছিয়ে দিয়েছিলাম, সেখানে অবভিয়াসলি কিছু গ্যাপস, কিছু ল্যাকিংস, কিছু ছোটোখাটো ত্রুটি তো থাকবে। সো সব কিছু যদি আমরা আমলে নিয়ে একটা আলোচনায় আসি, আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার ভালো করছে, আরও ভালো করা যেত, বাট ভালো করছে, এবং তারা সঠিক পথেই হাঁটছে, যে সামনে নির্বাচনটাও তারা সঠিকভাবে দিতে চেষ্টা করছে, এবং একই সাথে স্টেবিলিটি আনবার এবং সংস্কার করবার কাজগুলো তারা সাইমালটেনিয়াসলি করছেন। নির্বাচনের কথা বললেন, আপনি ঠিক কতদিনের মধ্যে নির্বাচন চান? দেখেন, আমি চাই যত শীঘ্রই বাংলাদেশের জনগণের কাছে তাদের ভোটের অধিকার তুলে দেওয়া যায়, যত শীঘ্রই তুলে দেওয়া যায় তত শীঘ্রই তুলে দেওয়া উচিত। কারণ এগেন যে কোনো ডিসিশন, যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, যেটা আমি করি, যে কোনো ডিসিশন জনগণ থেকে আসতে হবে। আমরা যদি কেউ বলি যে না না আমরা যেটা ভালো মনে করি, যে কাজগুলো ভালো মনে করি সেই ভালো কাজগুলো করে তারপর জনগণের ডিসিশন দিব, তাহলে সেটা গণতন্ত্র পরিপন্থী। কি নির্দিষ্ট কোনো টাইম দিবেন? না, নির্দিষ্ট টাইম দেওয়া খুব মুশকিল। যেমন মনে করেন ইতিমধ্যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন সাহেব বলেছেন যে মার্চের 2 তারিখের ভেতরে আপনার ভোটার লিস্ট, নতুন ভোটার লিস্ট ফুললি উনি পাবলিশ করতে সক্ষম হবেন বলে উনি বিশ্বাস করেন। তাহলে এইটা নির্বাচন কমিশনের কাজগুলোর ভিতরে সবচেয়ে মুশকিল কাজ। এইটা যদি 2রা মার্চের ভিতরে হয়ে যায়, তার মানে অন্য কাজগুলো তারা চাইলেই এর ভিতরে হয়ে যাবে, এবং আই এম শিওর তারা চান। তাহলে এর ভিতরে হয়ে গেলে মার্চের 2 তারিখের পর যে কোনো সময় সরকার চায় নির্বাচন দিতে পারে। তারপর আপনি একটা আসতেই পারেন যে রোজার মাসে রোজার ছুটি থাকবে, এরপর যদি বর্ষাকাল হয়, বর্ষাকালে পুরো দেশব্যাপী নির্বাচন দেওয়া অনেক ধরনের প্রতিকূলতা ফেস করতে পারে। সো এই ব্যাপারগুলো ঘাটিয়ে আরেকটু সামনে যে, বাট আপনি যেভাবেই দেখেন না কেন, আগামী বছরের ভেতরে, সেটা আগামী বছর এপ্রিল মাস হোক, আগামী বছর অক্টোবর মাস হোক, আগামী বছরের ভেতরে
নেক্সট জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়া উচিত বলে আমি মনে করি। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, 4 মাস পার হয়ে গিয়েছে। অনেক ভালো কাজের পাশাপাশি ত্রুটি বিচ্যুতি সবকিছুই আসলে আছে। সবকিছু মিলিয়ে আপনি ব্যক্তি বিবেচনায় অন্তর্বর্তী সরকারকে 10-এ কত দিবেন? এটা খুব মুশকিল ভাই। মানে আপনি যদি পরিষ্কারভাবে দেখেন যে কতগুলো কাজ করা দরকার ছিল, সেই কাজগুলো কতগুলোভাবে হয়েছে, তাহলে তাদের স্কোর খুব একটা ভালো হবে না। কিন্তু আবার যদি বিবেচনায় নিয়ে আসেন যে তাদেরকে আসলে কতখানি মানে সর্ট অফ দেশের কি অবস্থা ছিল যখন তারা দায়িত্বগুলো হাতে নিয়েছে, তারা কি কি ধরনের কঠিন প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে এই কাজগুলো করবার জন্য, তাহলে হয়তো আপনার স্কোরটা আরও অনেক ভালো হবে। সো ওই ব্যালেন্সগুলো তৈরি করা বা ওইভাবে জাজ করা খুব মুশকিল। আগামী 10 বছর পরে আপনি এবং আপনার দল এনজিএম কোন অবস্থানে, বাংলাদেশের ঠিক কোন জায়গাটাতে দেখতে চান? কি স্বপ্ন নিয়ে এগোচ্ছেন? আমরা যে স্বপ্ন নিয়ে আগাচ্ছি যে আগামী 10 বছর পর বাংলাদেশের জনগণের এক দাগে 18 কোটি জনগণের বড় একটা আস্থার জায়গা যেন এনডিএম হয়। আর তাদের আস্থার জায়গা হলে তখন তারা নির্ণয় করবেন আমাদের ভোট দিয়ে কোথায় বসাবেন বা কোথায় বসাবেন না। কিন্তু আগামী 10 বছরে 18 কোটি বাংলাদেশি জনগণের ভেতরে যেন আমরা সঠিকভাবে দৃঢ়ভাবে আস্থা আনতে পারি, সেটাই আমরা বিশ্বাস করি, আমরা চাই এবং আমরা বিশ্বাস করি আমরা পারবো। তো আপনার খুব গুঞ্জন আছে যে আপনি হয়তো শেষ মুহূর্তে বিএনপির সঙ্গে নির্বাচনে অংশ নিতে পারেন। দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি অনেক কাজ করেছেন যার মাধ্যমে আমরা আজকে এই যে নতুন দিনের জায়গায় এসেছি, যে জুলাই অগস্ট আন্দোলনের পরে যে সরকার পতন হয়েছে। সো নিশ্চয়ই ওনার সাথে, ওনার দলের সাথে গত 2-2.5 বছর ধরে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি এই হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। সো তার সাথে ভালো সম্পর্কটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু একই সাথে আপনি আর যতগুলো দল আছে যারা আমরা একসাথে এই যে হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, তাদের সবার প্রধানদের সাথেই কিন্তু আমার অত্যন্ত ভালো সম্পর্ক, এবং শুধু আমার না, জনাব তারেক রহমানেরও তাদের সাথে অনেক ভালো সম্পর্ক। এবং আমি বিশ্বাস করি যে এই সম্পর্কগুলো আমরা তৈরি করতে পেরেছিলাম বলেই আমরা ওই গত বছর বলেন বা জুলাই আগস্ট আন্দোলনের সময় বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা ঐক্য ধরে রাখতে পেরেছিলাম। সো এই আপনার সম্পর্কগুলো আমাদের সবার ভিতরেই ভালো, এবং আমি আশা রাখবো যে আগামীতেও ভালো থাকবে। সো এইটা কোনো ধরনের সহযোগী হতে পারে না সামনের কোনো কোয়ালিশন ফরমেশনে, তা না, কিন্তু কোয়ালিশন ফরমেশনের ডিসিশনগুলো সামনে যেই হবে, এবং এগেন শুধু একজনের ভালো সম্পর্ক না, কিন্তু অনেকের ভালো সম্পর্ক, সেই সব কিছু হয়তো ওই কোয়ালিশন ফরমেশনের একটা প্রভাব ফেলতেই পারে। বাংলাদেশের জনগণের তো আপনার প্রত্যাশা আছে, সেই জনগণের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আপনি কি বলবেন, ভালো খারাপ মিলিয়ে? আসলে বাংলাদেশের 18 কোটি জনগণের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে বিগত দিনগুলোতে যে ভুলগুলো হয়েছে, আগামী দিনে যদি সেই ভুলগুলো থেকে আমরা উত্তরণ চাই, তাহলে আপনাদের ভোটগুলো আপনারা সঠিক বিবেচনায় দেবেন। কাকে, মানে কোন দল ঐতিহাসিকভাবে আপনার পরিবার পছন্দ করেছে, আপনি কোন দলের সাথে অনুসারী ছিলেন, এগুলো বিবেচনা না করে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আপনি আপনার ক্যান্ডিডেট দেখেন, ক্যান্ডিডেট সম্বন্ধে একটু পড়াশোনা করেন, আপনি বিবেচনা করেন আপনার এলাকার জন্য এবং দেশ ও জাতির জন্য ওই ক্যান্ডিডেটগুলোর ভেতরে কোন ব্যক্তি সবচেয়ে ভালো হতে পারে, এবং সেই বিবেচনা করে আপনার ভোটটা প্রদান করেন। আপনার ভোটের অনেক শক্তি, আপনি এই শক্তিটা যদি একটু বিবেচনা করে একটু ঠিকভাবে প্রয়োগ করেন, তাহলে বাংলাদেশকে আর কখনো পিছনের দিনের মতো ভুল পথে কেউ নিতে পারবে না, এবং সমৃদ্ধির বাংলাদেশ আমরা আমাদের ভোটের মাধ্যমে নিয়ে আসতে পারবো। আমরা আসলে ছিলাম দর্শক সমকাল সংলাপে, আমাদের সঙ্গে ছিলেন ববি হাজ্জাজ, যিনি এই সময়ে আসলে আমরা তাকে তারুণ্য বলবো নাকি বয়োজ্যেষ্ঠ বলবো সেটা আসলে অন্য হিসাব, তবে তরুণদের সঙ্গে ওঠা বসা সেটা অত্যন্ত ভীষণ আপনার জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে তোলে। আপনাকে ধন্যবাদ সমকাল সংলাপে আজকে আসার জন্য। আজকের মতো আমরা আসলে তাকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। দর্শক, পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি মামুন সোহাগ। আবারও নতুন কোনো পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হলো, আশা করি পরবর্তীতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে।